আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভার্সিটির সিনিয়র ম্যাম গল্পের 15 নম্বর পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। দরজা খুলে ভিতরে যেতেই দেখি অফিসের সেই পরি মেয়েটা রানীর সাথে বসে খেলা করছে। আজকে মাত্র যেই মেয়েটার সাথে আমার পরিচয় হয়েছে সেই মেয়েটা আমার বাড়ি পর্যন্ত এসে গেছে। এটা কিভাবে হতে পারে? আমার তো এখন মাথায় কাজ করছে না। ও আমার বাসার ঠিকানা পেল কিভাবে? রানী আমাকে দেখে বাবা বলে দৌড়ে এসে জড়িয়ে ধরলো। আমি রানীকে কোলে নিতেই পরি বলল, তা মিস্টার, কি খবর আপনার? আমি বললাম, আমার বাসায় তুমি কিভাবে? রানী বলল, বাবা, ওনাকে আমি এখানে নিয়ে আসছি। আমার এখানে একা একা ভালো লাগছিল না, তুমি তো আমাকে ফেলে চলে গেলে। পরে আমি ওনাকে কল দিয়েছিলাম। পরি বলল, আমি জানি আপনার বউ নেই আর আপনি কোনো কাজে না কোনো কাজে বিজি থাকেন, এজন্য আমি আপনার মেয়ের কাছে ফোন নম্বর দিয়েছিলাম আর রানী কল দিয়েছিল, এজন্য আসলাম। আমি আবার একা একলা একজন মানুষ, তাই তো আসলাম। কিছুটা সময় হলেও তো কাটবে। রাগ করলেন নাকি আমি এখানে আসছি দেখে? আমি বললাম, না, রাগ করবো কেন, ভালো করছেন। রানী বলল, বাবা, আমি বাইরে গিয়ে খেলা করি, তোমরা কথা বলো। রানী আমার কোল থেকে নেমে দৌড়ে বাইরে চলে গেল। আমি কাপড় চেঞ্জ করছি আর পরি বসে আছে। আমি আগ বাড়িয়ে বললাম, তা পরি ম্যাডাম, এখন কি বাসায় যাবেন নাকি? পরি বলল, কেন, আপনাকে বুঝি বিরক্ত করছি আমি? আমি বললাম, না, আমি এটা বলি নাই। আমি ব্যাচেলার একজন মানুষ, কেউ যদি আমাদের একসাথে দেখে তাহলে খারাপ কিছু মনে করবে। এমনিতেই আমি মানুষটা এতটাও ভালো না, আমার কারণে দুইটার মেয়ের জীবন নষ্ট হয়েছে। পরি বলল, আমি তো এইসব জানি না আর জানতেও চাই না। আমি এখানে আসছি আপনার মেয়ের জন্য। রানীকে আমার বেশ ভালো লাগে। আপনি আবার মন খারাপ করেন নাই তো আমি এখানে আসছি দেখে? আমি বললাম, আরে না, তবে আমি শুধু এটুকু বলছি যে। পরি আমার দিকে এগিয়ে এসে বলল, ওর আম্মু কিভাবে মারা গেছে? আমি বললাম, অ্যাক্সিডেন্ট। পরি বলল, ও, দুইটা মেয়ের জীবন নষ্ট করছেন মানে? বুঝলাম না বিষয়টা। আমি বললাম, আপনি আমার অফিসের কলিগ, পার্সোনাল কিছু বলতে চাই না আপনাকে। পরি বলল, ওকে, আপনার ইচ্ছে, মেয়ে দেখবো কি আপনার জন্য? আমি বললাম, বিয়ের স্বাদ মিটে গেছে আর না, জীবনে উচিত শিক্ষা হয়েছে। পরি বলল, যদি কেউ আগবাড়িয়ে আসে আপনাকে বিয়ে করতে? আমি বললাম, ধুর, জানতো, এইসব উল্টাপাল্টা কথা ছাড়েন, এইসব কথা শুনতে আমার আর ভালো লাগছে না। পরি বলল, আমাকে একটা জিনিস শিখাবেন? আমি বললাম, এত কিছু শিখাতে পারবো না, আমার এখন রান্না করতে হবে। পরি বলল, রান্না বান্নার কাজ কিন্তু মহিলাদের। আমি বললাম, আমার কেউ নেই দেখেই তো আমি রান্না করি। পরি বলল, আমাকে রান্নাঘর দেখিয়ে দেন। আমি বললাম, পরি ম্যাডাম, আপনার কাছে আমি হাত জোর করে বলছি, এখন বাসায় যান, প্লিজ বিরক্ত করবেন না আমাকে। আমি যে রান্নাঘরে যাব তখন পরি আমার সামনে চলে আসে। আমি নিজেকে সামলাতে না পেরে পরীকে নিয়ে নিচে পড়লাম। পরি আমার নিচে আর আমি ওর উপরে। রানী বলল, বাবা, তুমি কি পরি আন্টিকে আম্মু করবে? করলে ভালোই হবে, উনি কিন্তু খুব ভালো, আমাকে খুব আদর করবে। রানীর কথা শুনে তাড়াতাড়ি পরির উপর থেকে উঠে গেলাম। পরি দাঁড়িয়ে লজ্জায় দৌড়ে চলে গেল। বেচারি হয়তো লজ্জা পেয়েছে। এই মেয়ে হঠাৎ করে আবার আমার পিছনে লাগলো কেন? এখানে কোনো কাহিনী তো আছে, চিনা নেই জানা নেই, এই মেয়ে আমার বাসা পর্যন্ত চলে আসলো। খোঁজ খবর লাগাতে হবে আমার। রানী বলল, বাবা, কি চিন্তা করো? আমি বললাম, না আম্মু, কিছু না, আমি রান্না করি, তুমি গেম খেলো, ঠিক আছে? রানী বলল, ওকে বাবা। আমি রান্নাঘরে গিয়ে ইভাকে কল দিলাম। ইভা ফোন রিসিভ করেই বলল, এতদিন পর মনে হলো আমাকে। অনেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএইচডি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার। আর আপনারা তো জানেন ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গিয়েছে, আর এটাই হতে পারে সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার। এই অ্যাপসে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্লাস ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে অনেক সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড VOTO7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। আমি বললাম, তুই তো জানিস আমি এখন কি অবস্থায় আছি। আমার বর্তমান অবস্থা খুব খারাপ, সবাই আমাকে ছেড়ে চলে গেছে। তবে একটা পিক দিচ্ছি, দেখতো, ওর সম্পর্কে একটু ডিটেলস লাগবে। ইভা বলল, আরে এটা তো পরি আপু, আমাদের পাশের ফ্ল্যাটে থাকে, মেয়ে ভালো আছে, তবে ওর বাবা মা কেউ নেই, এতিম বলতে পারিস, একাই থাকে। সমস্যা শুধু এক জায়গায়, পরিবার নাই বলে বিয়ে হচ্ছে না। কিন্তু তুই হঠাৎ করে ওর কথা জিজ্ঞেস করলি। আমি বললাম, ও আমার কলিগ, এজন্য জিজ্ঞেস করলাম। ইভা বলল, ও আচ্ছা, ভালো, তবে দেখিস আবার প্রেমে পড়ে যাস না। আমার মতে যদি ওর উপর আসক্ত হোস ভালোই হয়। আমি বলি কি, সবকিছু ভুলে ওর মতো মেয়েকে নিয়ে। আমি বললাম, থাক, যেই
পর্যন্ত বললি সেই পর্যন্তই থাক। ইভা বলল, রাসেল আর ওর বউকে মেরে কাজটা ভালো করলি, এটা যদি আরো আগে করতি তাহলে বেশ ভালো হতো। আমি বললাম, তুই কিভাবে জানিস? ইভা বলল, ভুলে যাস না, আমি এই পথে তোর আগে থেকেই কাজ করি। আমি বললাম, আচ্ছা রাখি রে, রান্না করতে হবে। ইভা বলল, রান্না করার জন্য হলেও কাউকে খুঁজে নে। দেখ, আমার বাংলা কথা হলো, পুরাতন কিছু মনে রেখে লাভ আছে? ভালোবাসার মাইরে গুল্লি মেরে চোখ বন্ধ করে কাউরে বিয়ে করে নে, তোর মেয়ের জন্য শুধু। মামা, ভালোবেসে তুমি এতদিন কি পেলে? কিছুই না, শুধু কষ্ট। শেষ একটা চাষ নে, ভালোবাসা ছাড়া অন্য কাউকে বিয়ে কর, দেখ সুখে শান্তিতে সংসার করতে পারবি। যদিও রিয়া ভাবি তোরে ভুল বুঝে চলে গেছে, তোরে একবার তো জিজ্ঞেস করা উচিত ছিল যে এইসব কেন করলি। বেশি না 5টা মিনিট রিয়া ভাবি তোর সাথে কথা বলতো, কিন্তু রাগে তেজে চলে গেল। আর তুই কি এমন অপরাধ করে ফেললি যে চলে গেল? মিমিও তো তোরে ভালোবাসতো, আর ওর বাচ্চার বাবাও তুই, সেই হিসাবে ওর অধিকার আছে তোর উপর। একটা পুরুষ 2টা বিয়ে করতেই পারে, এটা স্বাভাবিক। আমি কথাগুলো এজন্য বললাম কারণ আমার চোখে তুই দোষী না। রিয়া ভাবি উনি রাগে চলে গেল, তুইও দেখিয়ে দে, কারোর জন্য কারোর জীবন থেমে থাকে না। অতীত নিয়ে বাঁচলে শুধু কষ্ট পাবি, বর্তমান চিন্তা কর। আমার কথায় আবার কষ্ট নিবি না। আমি বললাম, আরে না, কি যে বলিস, তুই যেই কথাগুলো বললি সবগুলো একদম ঠিক, তোর কথায় যুক্তি আছে। মিমি খারাপ কিছু করে নাই, ওর অধিকার আছে আমার উপর, ওর মেয়ের বাবা হিসাবেও অধিকার আছে আমার উপর। রানী বলল, বাবা বাবা, বাইরে পুলিশ আসছে। রানীর কথা শুনে বললাম, কি বলো আম্মু? রানী বলল, বাবা, বাইরে অনেকগুলো পুলিশ দাঁড়িয়ে আছে, ওরা কি তোমাকে তুলে নিয়ে যাবে? তুমি চলে গেলে আমি কার কাছে যাব? আমি বললাম, কিছু হবে না আম্মু, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, তুমি বিছানায় বসে গেম খেলো, ঠিক আছে? ফোনটা কানে দিতে ইভা বলল, পুলিশ কি কোনোভাবে জেনে গেল নাকি সবকিছু? আমি বললাম, বলতে পারবো না, আমি ফোন রাখ, দেখি কি হয়। ইভা বলল, আমি আসবো নাকি? আমি বললাম, না দরকার নেই, আমি দেখছি। ফোন কেটে একটা সিগারেট জ্বালিয়ে রুম থেকে বের হলাম। বাইরে দেখি সত্যি অনেকগুলো পুলিশ দাঁড়িয়ে আছে। রাইসা এগিয়ে এসে বলল, রাসেল আর ওর বউকে মারার কারণে আপনাকে জেলে নেওয়া হবে। আমি মুখ থেকে সিগারেট হাতে নিয়ে বললাম, এখানে কারোর বাপদাদার ক্ষমতা নেই আমাকে অ্যারেস্ট করার। কনস্টেবলদের উদ্দেশ্যে বললাম, কি মনে আছে তো আমাকে জেলের ভিতরে ঢুকানোর কারণে কামাল সাহেবের চাকরি গিয়েছিল? রাইসা সরাসরি বলল, তাই এখন কি আমার চাকরিও চলে যাবে? আমি বললাম, আরে শালিকা, কি যে বলো, আমি তো এটা বলি নাই, তুমি আমার আদরের একমাত্র শালী। রাসেল আর ওর বউকে আমি মেরেছি, কিন্তু আমাকে ধরতে পারবে না। রাইসা বলল, প্লিজ দুলা ভাই, আমাকে রাগাবেন না প্লিজ। আমি সরাসরি আমার আইডি কার্ড রাইসার হাতে দিয়ে বললাম, ভালো করে আমাকে চিনে রাখো, দরকার হতে পারে। রাইসা আমার আইডি কার্ড দেখে সাথে সাথে আমাকে স্যালুট করে বলল, সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। আমি বললাম, বুঝলাম। রাইসা সবাইকে বলল থানায় যেতে। সবাই যেতেই রাইসা বলল, আপনি এত উচ্চ পদে চাকরি করেন, কিন্তু একদিনও এই কথা বলেন নাই আমাকে, কেউ আপনার পরিচয় পর্যন্ত জানে না। আমি বললাম, এইসব কথা ছাড়ো, তোমার বোনের খবর কি? রাইসা বলল, জানি না, বলতেও পারি না, আপু একটু বেশিই বোঝে। যখন শুনলাম মিমির মেয়ের বাবা আপনি, তখন আমার মনে হয় নাই যে আপনি অপরাধী, মিমির অধিকার ছিল আপনার উপর। আমি বললাম, তোমার বোনের আশা বাদ দিয়ে দিয়েছি, এত ইগো তোমার বোনের। রাইসা বলল, দুলা ভাই, আমার বিয়ে ঠিক হয়েছে। আমি বললাম, ওমা তাই নাকি, তার ছেলে কি করে? রাইসা বলল, শুনেছি ব্যবসা করে নাকি। আমি বললাম, ভালো। রাইসা বলল, আগামী শুক্রবারে আপনি যাবেন না? আমি বললাম, আমি গেলে তোমার ভাই আমাকে কেটে টুকরো টুকরো করে ফেলবে। রাইসা বলল, ওইসব কিছু হবে না, আমি আসি না? আমি বললাম, আসো তো, শালি মানে আধা ঘরওয়ালি, ভিতরে চলো। রাইসা বলল, আমি খালি ঘরে যাব না, পরে আপনি। আমি বললাম, দিব মাথায় একটা, আচ্ছা আসো কিছু খেয়ে যাও। রাইসা বলল, না দুলা ভাই, আমার অনেক কাজ পড়ে আছে, যাই আমি। আর ওদের কি করব? আমি বললাম, 2টা লাশ ভিতরে রেখে পুরো বাসায় আগুন লাগিয়ে দাও। রাইসা বলল, এটা করা কি ঠিক হবে? আমি বললাম, যেটা বললাম সেটা করো। রানী আমার পা জড়িয়ে ধরে বলল, আব্বু উনি কে? আমি বললাম, উনি তোমার আন্টি। রাইসা এগিয়ে এসে আমার মেয়েকে কোলে নিয়ে বলল, একটা মেয়ে কতটা ভালোবেসে এমন করতে পারে? মিমি জানতো আপনি ওকে কাছে টেনে নিবেন না, কিন্তু একটু সুখের জন্য কি করছে হিসাব করা যায়। এর নাম হলো ভালোবাসা। যখন মানুষ কাছে থাকে তখন বোঝা যায় না সে কি ছিল, কিন্তু যখন দূরে চলে যায় তখন বোঝা যায়। আমি রাইসার কথা শুনে নীরবে চোখের পানি মুছে নিলাম। রাইসা যেতেই আমি রানীকে নিয়ে ভিতরে চলে গেলাম। রাতে রানীকে ঘুম পাড়িয়ে আমি চুপচাপ বসে আছি। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে,
হঠাৎ মনে হলো আমি বাইরে কিছু একটার আওয়াজ শুনলাম। জানালা দিয়ে বাইরে তাকিয়ে আমি অবাক হয়ে গেছি। কেউ একজন গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। এত বৃষ্টি তুফানের মাঝে দাঁড়িয়ে আছে, বিষয়টা আমার কাছে খারাপ লাগলো। আমি জোরে ডাক দিয়ে বললাম, এই যে হ্যালো, আপনি এই রাতের আধারে তাও আবার বৃষ্টির মাঝে দাঁড়িয়ে আছেন, কিছু কি হয়েছে আপনার? কোনো সমস্যা হলে বলতে পারেন। মেয়েটি বলল, আমি এখানে আসছিলাম আপনার মেয়ের জন্য, কিন্তু এসেই বৃষ্টি শুরু হলো। এত রাতে আপনার বাসায় যাওয়া ঠিক হবে না ভেবে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছি কি করব। আরে শালা, এটা তো দেখি পরীর কণ্ঠ। ও এত রাতে এখানে, কি যে এক বিপদে পড়লাম আমি। ছাতা নিয়ে হেঁটে হেঁটে নিচে নামলাম। পরীর কাছে এগিয়ে গিয়ে বললাম, পাগল হয়েছো তুমি এই বৃষ্টির মাঝে? পরী বলল, পাই দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনার মেয়ের সাথে দেখা করে যাব, আর এই যে দেখেন বৃষ্টি। আমি পরীর মাথার উপর ছাতা রেখে বললাম, এই বৃষ্টির মাঝে ভিজলে অসুস্থ হয়ে যাবেন। পরী আমার হাত থেকে ছাতা কেড়ে নিয়ে বলল, আপনিও ভেজেন। আমি বললাম, এই এই কি করছো, পাগল হয়েছো? পরী আমার হাত ধরে বলল, থাকেন না একটু সময়, ভালো লাগবে। আমি পরীর পাশে দাঁড়িয়ে বললাম, আমি বিবাহিত একজন পুরুষ, আমার একটা মেয়ে আছে, বুঝছো তো আমি কি বলতে চাইছি? পরী বলল, আমি কি কখনো বলছি আপনাকে আমার ভালো লাগে? আমি তো রানীর জন্য এখানে আসছি। আরে আপনি এটা কিভাবে বলতে পারলেন যে? আমি বললাম, সরি, আমি তো মনে করছিলাম। এই পর্যন্ত বলে আমার নজর গেল পরীর উপর। ওকে ভিজা শরীরে একদম মাছ লাগছে। যদি দিনের আলোতে দেখতাম তাহলে হয়তো। পরী ওর বুকের উপর ওড়না টেনে বলল, এক বাচ্চার বাবা, এরপরও লুচ্চামি কমে না। আমি নজর কন্ট্রোল করে বললাম, একটা মেয়ে যদি এভাবে খোলামেলা থাকে, কার বা দেখতে ইচ্ছে করে না? পরী আমার মুখের সামনে দাঁড়িয়ে বলল, আরো কাছে আসবো কি? বলেন না, আরো কাছে আসবো কি? আমি বললাম, দেখো পরী, এটা ঠিক নয়। পরী আমার ঘাড়ে হাত রেখে ঠোঁটে কামড় দিয়ে বলল, আমি কি কোনোভাবে আপনাকে সাহায্য করতে পারি? জানেন তো এই বৃষ্টির দিনটা কেমন রোমান্টিক। আমি তাড়াতাড়ি পরীকে ছেড়ে বললাম, তুমি যা ভাবছো তা কখনো হবে না। তোমার সাথে আমার শুধু একদিনের পরিচয়। আমি মনে করি আমাদের এত দূরে যাওয়া ঠিক হবে না। পরী বলল, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি অতীতের স্মৃতি আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে। অতীত ভুলতে চেষ্টা করেন, অতীত নিয়ে বাঁচলে শুধু কষ্ট পাবেন। আমি আকাশের দিকে তাকিয়ে বললাম, এই কষ্টটাই তো তিল তিল করে আমাকে শেষ করে দিচ্ছে। পরী বলল, আমার খুব শখ ছিল কোনো এক বৃষ্টিময় রাতে কারো হাত ধরে নাচার ইচ্ছে। পূরণ করবেন আমার এই ইচ্ছেটুকু? আমি বললাম, প্রিয় মানুষকে বলো। পরী বলল, কেউ নাই তো দেখেই তো আপনাকে বললাম। আমি বললাম, আমি পারবো না, বাসায় যাও। পরী বলল, প্লিজ। আমি বললাম, আমি পারবো না বললাম তো। পরী বলল, আমার চোখের দিকে তাকিয়ে বলেন পারবো না। এই কথা বলে পরী ফোনে গান বাজাতে লাগলো। পরী এসে আমার হাত ধরে বলল, আপনি শুধু আমার সাথে থাকবেন, আর কিচ্ছু করতে হবে না। পরীর দিকে তাকিয়ে হঠাৎ করে আমার কি হলো জানি না, এই বৃষ্টির রাতে ওর সাথে সঙ্গ দিতে লাগলাম। হঠাৎ করে আওয়াজ আসলো, বাহ, আমার বাবা তো খুব সুন্দর নাচতে পারে। উপরে তাকিয়ে দেখি বেলকনিতে আমার মেয়ে দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি পরীকে ছেড়ে দিয়ে বললাম, বাসায় যাও, এখন আমার মেয়ে উঠে গেছে। শূন্যের মাঝে ঠাস ঠাস করে কে যেন গুলি করতে লাগলো। পরী ভয় পেয়ে গাড়ি নিয়ে যেতে যেতে বলল, কালকে অফিসে দেখা হচ্ছে তাহলে বাই। আমি তাড়াতাড়ি উপরে চলে গেলাম। উপরে যেতেই রানী হাসতে হাসতে বলল, বাবা, পরী আন্টির সাথে এত কিছু, খুব সুন্দর নাচ হয়েছে বলতে হবে। আমি বললাম, আম্মু এইসব বলে বাবাকে লজ্জা দিও না, আমি কাপড় চেঞ্জ করে আসি, ততক্ষণে তুমি ঘুমিয়ে পড়ো কেমন? আমি ফ্রেশ হয়ে এসে দেখি রানী ঘুমিয়ে পড়ছে। বৃষ্টিতে ভেজার কারণে হালকা একটু ঠান্ডা লেগে গেছে শরীরে। রানীকে জড়িয়ে ধরে আমিও ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে রান্নার কাজ শেষ করে নিলাম। রানীকে তৈরি করে স্কুলের উদ্দেশ্যে রওনা দিলাম। বাসা থেকে বের হতেই রানী বলল, বাবা, আমিও তোমার সাথে অফিসে যাব। আমি বললাম, না আম্মু, আজকে যেতে হবে না, অন্য একদিন নিয়ে যাব। রানী বলল, বাবা, তুমি আমার সাথে এমন করো কেন? মাত্র পরী আন্টির সাথে আমার পরিচয় হয়েছে। তুমি কি জানো পরী আন্টি কতটা ভালো? উনি আমাকে আদর করে চকলেট দেয়। বাবা, আমি যদি পরী আন্টিকে আম্মু করি তাহলে তোমার এতে কি কোনো আপত্তি আছে? আমি বললাম, এইসব কথা তোমাকে বলতে কে বলেছে? এইসব বলতে নেই। আমি কি তোমাকে আদর করি না বলো? রানী বলল, কিন্তু বাবা, পরী আন্টি যে বলল। আমি বললাম, এখন চুপ করো তো, আমি না আসা পর্যন্ত স্কুলে থাকবে, কোনো দুষ্টুমি করবে না কিন্তু। রানী বলল, ওকে বাবা। রানীকে স্কুলের বারান্দায় নামিয়ে দিতেই আবার বৃষ্টি শুরু হলো। বাসা থেকে ছাতাও নিয়ে আসি নাই, কি যে এক বিপদে পড়লাম। তাড়াতাড়ি হেঁটে রাস্তার কাছে গেলাম, কিন্তু গাড়িও পাচ্ছি না, শরীর অর্ধেক ভিজে গেছে, আর একটু দাঁড়িয়ে থাকলে সব ভিজে
ভিজে যাবে। হঠাৎ করে আমার মাথার উপর কে যেন ছাতা ধরলো। আমি ঘুরে তাকিয়ে দেখি পরি। আমি তাকাতেই পরি বলল, এভাবে মায়াবী দৃষ্টিতে তাকাবেন না, আমার কেমন কেমন যেন লাগে। আপনার তাকানোর মাঝে এক অন্যরকম জাদু আছে যা আমাকে পাগল করে দেয়। আপনি মানুষটাই এমনি সুন্দর, তার উপর এভাবে তাকালে আমি পাগল হয়ে যাব। রাতে আপনার হাতের ছোঁয়া পেয়ে সারা রাতভর শুধু আপনার কথাই চিন্তা করছি। আল্লাহ মানুষ সৃষ্টি করেছে ঠিকই, কিন্তু তার ভিতরে এমন কিছু দিয়েছে যেগুলো কাছ থেকে একটা মানুষ দেখলে পাগল হয়ে যাবে। যেটা আমি বললাম, পরি হয়েছে হয়েছে, থামো প্লিজ। আর কি বলছে এইসব সকাল সকাল, মাথা খারাপ হয়ে গেছে? পরি বলল, হয়েছে তো আপনার জন্য। গুলি করেও মারোনি আমাকে, লাঠি দিয়েও মারোনি আমাকে, শুধু তোমার চোখের চাউনিতে আমাকে মেরেছো, তোমার ওই চোখের। আমি বললাম, পরি এবার বেশি হয়ে যাচ্ছে, থামো তুমি, আমি গেলাম। পরি বলল, আরে বাবা সরি মজা করলাম, তবে যা বলছি মন থেকেই বলছি, এগুলো মজা নয় একদম। আমি বললাম, পাগলামো বাদ দিয়ে বলো, আমি এখানে তুমি কিভাবে জানো? পরি বলল, আমি সকাল সকাল আপনাকে নিতে বাসার সামনে আসছিলাম, এসে দেখি রানীকে নিয়ে স্কুলে যাচ্ছেন, তাই আমিও আপনার পিছনে পিছনে চলে আসলাম। আমি না আসলে তো ভিজে যেতেন। আমি বললাম, ধন্যবাদ ম্যাডাম, বড় উপকার করলেন, এখন চলেন যাওয়া যাক। পরি বলল, আমার গাড়ি অপেক্ষা করছে আপনার জন্য, সেই সাথে আমিও। আমি বললাম, তুমি এত বড় লোক, আমি কি তোমার সাথে যেতে পারবো? পরি আমার হাত চেপে ধরে বলল, ঢং বাদ দিয়ে চলেন, পরে অফিসের দেরি হয়ে যাবে। পরির সাথে গাড়িতে গিয়ে বসলাম, ড্রাইভার গাড়ি চালাতে লাগলো। পরি ধীরে ধীরে আমার হাত চেপে ধরলো। আমি ওর দিকে তাকাতেই ও এমন বাহানা করলো যে মনে হয় ও কিছুই করে নাই। তবে ইদানিং পরি আমার সাথে একটু বেশি বেশি করছে। ও যা চাইছে তা কখনো সম্ভব নয়। আমি আমার জীবনের সাথে অন্য কাউকে জড়াতে চাইছি না। পরি বলল, কি সাহেব, আমার কথা বুঝি চিন্তা করেন? চিন্তা করতে হবে না, আমি আছি তো আপনার পাশে। আমি বললাম, একটা লাইন বেশি বোঝো মনে হচ্ছে। পরি বলল, বেশি বুঝি দেখেই তো আপনার অনুমতি ছাড়া আপনার হাত ধরলাম, এরপর এমন জায়গায় ধরবো যে আপনি আমাকে কাছে পাওয়ার জন্য পাগল হয়ে যাবেন। আমি বললাম, এই গাড়ি থামাও, তোমার গাড়িতে করে যাব না আমি। পরি বলল, আরে বাবা সরি আমার ভুল হয়ে গেছে, আমি তো শুধু আপনার সাথে মজা করছি। আমি বললাম, এগুলো মজা বলে পরি? পরি বলল, আমার ভালো লাগে আপনার সাথে দুষ্টুমি করতে। আমি বললাম, কিন্তু আমার ভালো লাগে না, তুমি জানো তো আমি। পরি বলল, আমি জানি আপনি কতটা কষ্ট নিয়ে বেঁচে আছেন, এজন্যই তো আমি চেষ্টা করি আপনার মন ভালো করতে। সারা জীবনের জন্য আমাকে আপন করে দেখেন, কষ্ট কি জিনিস আপনাকে আমি অনুভব করতে দিব না। আমি বললাম, যেটা কখনো হবে না তা কখনো বলবা না। পরি বলল, আপনি বললেই তো হয়ে যায়, শুধু মুখ ফুটে একবার বলেন তাহলেই তো হয়ে যায়। বিশেষ করে রানীও আমাকে মা বলতে রাজি আছে, এখন শুধু আপনি আমাকে বউ বললেই কাজ হয়ে যাবে। আমি এবার নিজেই চুপ হয়ে গেলাম, ওর সাথে এইসব কথা বলতে আমার একদম ভালো লাগছে না। পরি আমার দিকে তাকিয়ে আবার বলল, আচ্ছা আর বলবো না, এখন শোনেন, আপনার জন্য একটা খুশির খবর আছে, যেটা শুনে আপনি পাগল হয়ে যাবেন। আমি বললাম, পাগল হয়ে যাব, ঠিক আছে, তাহলে আর বলতে হবে না। পরি বলল, আপনি এমন কেন বলেন তো, এতটা আনরোমান্টিক আপনি, একটু রোমান্টিকতা নাই আপনার ভিতরে? মনে মনে বললাম, আমি কতটা রোমান্টিক তা তুমি জানো না, শুধু আজকে কেউ নেই বলে। পরি বলল, কি আমি ভুল কিছু বলে ফেললাম? আমি বললাম, না ম্যাডাম, ভুল বলেন নাই, এত কথা বলতে পারেন আপনি। পরি বলল, আচ্ছা দীপু সাহেব, আপনার বুকের উপর লোম আছে তো? আমি বললাম, এইসব জেনে কি করবে তুমি? পরি বলল, কি করব মানে? বিয়ের পরে আপনার বুকের উপর ঘুমাতে হবে না, এজন্য সবকিছু আগে থেকেই জেনে নিচ্ছি। আমি দরজা খুলে গাড়ি থেকে নেমে বললাম, এত বকবক করতে পারেন আপনি, চলেন এখন ভিতরে যাওয়া যাক। পরি গাড়ি থেকে নামতে নামতে বলল, আমি যদি বলি আজকে আপনার সেই দিন, তাহলে বিশ্বাস করবেন? আমি বললাম, কেন, তুমি আমাকে মারবে বুঝি? পরি হাত মুঠি করে 2 আঙ্গুল আমার দিকে তাক করে বলল, বুম বুম করে আপনাকে গুলি করে মারবো, আর আপনি মরতে মরতে বলবেন, বেঈমান মাইয়া, তোরে এত বিশ্বাস করে বুকে জায়গা দিয়েছিলাম, আর তুই আমাকে গুলি করে মারলি। আমি তখন হু হু করে হাসতে হাসতে বলবো, হ্যাঁ আমি এমনই, এই পরি টাকার জন্য সবকিছু করতে পারে, পরে আপনি মরে যাবেন, বাকিটা ইতিহাস হয়ে যাবে। এবার আমি পরীর দিকে ভালো করে নজর দিয়ে তাকিয়ে বোকা হয়ে গেলাম। আগে কখনো পরীর এভাবে কাছ থেকে দেখি নাই। ওর কথার মাঝে সত্যি জাদু আছে। পরীর প্রতিটা কথাই আমার এতক্ষণ ধরে ভালো লাগছিল। মেয়েটার মাঝে আসলেই জাদু আছে, চেহারা যেমনই হোক, কিন্তু ওর কথায় আমি মুগ্ধ হয়ে গেছি। এতক্ষণ শুধু আমাকেও খুশি করতে এইসব বলছে, নাকি আমাকেও সত্যি সত্যি পছন্দ করে? আমি হাত দিয়ে পরীর চুলগুলো কান থেকে সরিয়ে দিলাম। পরী একটু
একটু লজ্জা পেয়ে বলল, আমরা এখন লিফটের দরজার কাছে আছি, অফিসের মানুষ দেখলে। আমি তাড়াতাড়ি পরীকে ছেড়ে লিফটের দরজার ভিতরে চলে গেলাম। নিজের মাথায় নিজেই টুকা দিয়ে বললাম, মাঝে মাঝে আমার জ্ঞান যে কোথায় হারিয়ে যায় বলতেও পারি না। পরি মাথা নিচু করে লিফটের ভিতরে ঢুকলো। ধ্যাত্তেরি, এতক্ষণ মেয়েটা কি সুন্দর কথা বলছিল, দিলাম সবকিছু গোলমাল করে। অফিসের দরজার কাছে পা রাখতেই সবাই আমার দিকে ফুল ছিটাতে লাগলো। আমি কোনো কিছু বুঝতে না পেরে আপুর দিকে তাকালাম। হয়তো আপু আমাকে মেনে নিয়েছে আর সবাইকে বলছে আমি ওর ভাই, এজন্য ফুল দিয়ে বরণ করে নিচ্ছে আমাকে। পরি পাশ থেকে বলল, কি বলছিলাম সাহেব, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। এখন তো বিশ্বাস হলো আমার কথা। ফুল ছিটানো শেষ হতেই আবির এগিয়ে এসে বলল, গুড লাক বন্ধু, তোর এই নতুন জীবনের শুভেচ্ছা জানাই। হ্যাপি বার্থডে বন্ধু, আজকে তোর জন্য আমরা সবাই ছুটি পেলাম। মজা কর অফিসে। এই সবাই তাহলে চলো যাওয়া যাক। এই কথা বলে সবাই চলে গেল। এখন আমি, পরি, আপু, দুলাভাই আর রুদ্র দাঁড়িয়ে আছে। পরি আপুর পাশে দাঁড়িয়ে বলল, ম্যাডাম ও এখন তৈরি, এখন তাহলে আমরা কাজ শুরু করি। পরির কথা শুনে মনে মনে বললাম, কাজ মানে কিসের কাজের কথা বললো? আর আমার জানা মতে আজকে তো আমার জন্মদিন নয়, এটা আপুও জানে। এখানে কোনো এক ষড়যন্ত্র চলছে, কিন্তু কেউ আমাকে কিছু বলছে না। আপু একটা কাগজ নিয়ে এসে বলল, এখানে একটা সাইন করে দে, আর কিছু লাগবে না, এরপর তোর জীবন তুই মুক্ত করে দে। আমি বললাম, এক্সকিউজ মি ম্যাডাম, আপনি কি বলছেন, আপনার মাথায় আছে তো? আমি এখানে সাইন করব মানে? আপু হাসি দিয়ে বলল, বাবা মারা যাওয়ার আগে তোর নামে বাজারের নতুন মার্কেট পুরোটা তোর নামে লিখে দিয়ে গেছে, কিন্তু তুই বলতে পারিস না। যেখানে একটু জায়গা কিনতে কোটি টাকার প্রয়োজন হয়, সেখানে বাবা তোরে পুরো বাজারটা লিখে দিয়ে গেছে, কিন্তু তুই জানিস না, আমি জেনে গেছি। এখন এখানে সাইন কর। আমি এইসব শুনে রেগে বললাম, ছিছি আপু, তুই এতটা নিচু হতে পারলি? আমি তোর ভাই হবার সত্ত্বেও। আপু ঠাস ঠাস করে আমার গালে দুইটা চড় দিয়ে বলল, আগে টাকা পরে ভাই, আমার কাছে এখন টাকাই সবকিছু, তুই সাইন কর বলছি। আমি এখন ভালো করেই বুঝে গেছি, সবাই মিলে ষড়যন্ত্র করে আমাকে এখানে নিয়ে আসছে। এখানকার ভাবসাব খুব একটা ভালো না। আপু এখন চেঞ্জ হয়ে গেছে, ওর টাকার জন্য আমাকে খুন করেও ফেলতে পারে। নিজেকে বাঁচানোর জন্য দিলাম এক দৌড়। দরজার কাছে যেতেই কে যেন আমাকে জোরে একটা লাথি দিল। লাথি খেয়ে আমি ভিতরে এসে পড়লাম। জোরে হুঙ্কার দিয়ে হাসতে হাসতে বলল, আহ দীপু, তোর কপালে আর শান্তি হলো না রে, তোর কপাল খুব খারাপ। ইস, তোর জন্য আফসোস হয়। কথাগুলো যে বলল তাকে দেখে আমার চোখ বড় বড় হয়ে গেল। নিজেকে নিজে বিশ্বাস করতে পারছি না। না না, এ হতে পারে না। রাসেল কিভাবে বেঁচে আছে? ওকে আমি নিজ হাতে গুলি করে মারছি। রাসেলের পিছনে ওর বউকে দেখে আমি আরো বড় শক খেলাম। আমি কি সত্যি বেঁচে আছি? ওদের দুজনকে আমি স্বয়ং নিজ হাতে গুলি করছি। এটা কিভাবে হলো? কিভাবে হলো? আমার মাথায় কাজ করছে না। আমি দুই হাত দিয়ে মাথা চেপে ধরলাম। আমি কি পাগল হয়ে গেছি? এটা কিভাবে হতে পারে? কি হচ্ছে আমার সাথে এইসব? রাসেল আমার মাথার কাছে বসে বলল, চাপ নিস না, একটু পর অরিজিনাল পাগল হয়ে যাবি, তার আগে সাইনটা কর। রাসেল আপুর কাছে গিয়ে বলল, আপু কাগজটা দেন, কিভাবে সাইন করাতে হয় আমি দেখছি। রাসেলের বউ আমার সামনে দাঁড়িয়ে বলল, কিরে, আমার কাপড় খুলে আমাকে ধর্ষণ করবি না? আমি তো তোর জন্য অপেক্ষায় ছিলাম, কিন্তু তুই আসলি না। এই যে দেখ, আমি তোর সামনে দাঁড়িয়ে আছি, আমি কিন্তু মরি নাই। ইচ্ছে করলে আবার আমাকে ধর্ষণ করতে পারবি। পারবি না জানি, কিন্তু থেমে থাকিস না, চেষ্টা কর। ও, আমি তো ভুলেই গেছি, আজকের পর থেকে তো তুই পাগল হয়ে যাবি, পাবনাই থাকবি তুই। রাসেল বলল, আহা, ওকে এইসব বলে আর কষ্ট দিও না তো। বেচারা এমনি বেঁচে আছে নাকি মারা গেছে বলতে পারছে না। তো এখন সাইন করবি নাকি অন্যভাবে ব্যবস্থা করব? আমি রুদ্রর দিকে তাকাতেই রুদ্র মাথা নিচু করে বলল, বন্ধু, আমার একটা বউ আর বাচ্চা আছে, এই চাকরিটা গেলে আমার রাস্তায় বসতে হবে। রাসেল বলল, বাঁচার মতো কোনো রাস্তা নেই, সাইন কর বলছি। আমি বললাম, আপু তুই শেষ পর্যন্ত রাসেলের সাথে হাত মিলালি, ওদের আমি মেরে ফেলছি, এরপরও কিভাবে বেঁচে আছে? রাসেল আমার চুলির মুঠি ধরে বলল, সাইন কর, নইলে মেরে ফেলবো। আমি বললাম, আমি মরে গেলেও সাইন করব না। আপু একটা লাঠি এনে আমার মাথায় আঘাত করে বলল, সাইন কর বলছি, তুই মরলে তোর মেয়েকে কে দেখবে? আমি বললাম, আমি মরলে পরি। এইটুকু বলতেই পরি হাসতে হাসতে বলল, আমি তোর মেয়েকে দেখবো? এতদিন তোর সাথে প্রেমের অভিনয় করছি, আমার তো ঘৃণা লাগে তোর সাথে কথা বলতে। ছিছি, গা থেকে গন্ধ আসে। আর আমাকে কি তোর মনে হয় আমি তোর কলিগ? আমি এই অফিসের ম্যানেজার, এখন তো বুঝলি। আমি বললাম, পরি তুইও আমাকে ধোকা দিলি।
পরি বলল, তুই করে কথা বললে জিভ টেনে ছিঁড়ে ফেলবো। তোর কি যোগ্যতা আছে যে আমাকে তুই করে বলবি? 2 টাকার চাকর কোথাকার। আপু বলল, এত কথা বলে সময় নষ্ট করতে পারবো না, এখন সাইন কর। আমি বললাম, এই আপু, আমার দিকে তাকায় একবার। আমি না তোর আপন ভাই? একই মায়ের পেটে জন্ম আমাদের। মা মারা গেলে বড় বোন হয় মায়ের সমান। তুই তো আমার মায়ের মতোই। মা হয়ে ছেলেকে মারতে পারবি? একটুও কি তোর হাত কাঁপবে না? এই হাত দিয়ে না তুই আমাকে খাইয়ে দিতি, আজকে এই হাত দিয়ে আমাকে মারতে পারবি? আমার সবকিছু মানে তোর। কেন আমার সাথে এমন করিস? দেশে আসছি থেকে একটুও শান্তি পাই নাই। সবাই এই এতিম ছেলেটার পাশে থাকতে চায় না। প্লিজ আপু, পাগলামো বন্ধ কর। আমি আর এইসব সহ্য করতে পারছি না। প্লিজ আমাকে মুক্তি দে এবার। আপু নিচে বসে আমার মাথায় হাত রেখে বলল, জীবনের মতো শান্তি পাবি আজকে। নিজেকে নিয়ে আর তোর টেনশন হবে না। নিজেকে নিজে চিনবি না, তোর কিসের টেনশন হবে তোর? আর যদি কোনোদিন ভালো হতে পারিস, তাহলে রাসেল কেন মরে নাই সেই রহস্য আমি বলবো, ঠিক আছে? এখন সাইন কর, কেমন? তুই তো আমার লক্ষ্মী ভাই। আমি চোখ বন্ধ করে বললাম, এই একটা সাইনের জন্য এত কিছু? ঠিক আছে যা, আমি সাইন করব না, যা পারিস কর তুই। আমিও দেখবো তুই কি করতে পারিস। আপু বলল, আমি অনেক কিছু করতে পারি ভাই, যেটা তুই জানিস না। এতদিন তো ছোটখাটো ভিলেনের সাথে খেলা করলি, কিন্তু কেউ জানে না এই গল্পের ভিলেন আমি। এই তোরা কেউ কি জানিস এই গল্পের ভিলেন আমি? সবাই জানে আমি তোর বোন, অথচ আমি এই গল্পের ভিলেন। আমার তো বলতেও ভালো লাগছে। ও কি যেন মনে হয়েছিল তুই গোয়েন্দা সংস্থায় কাজ করিস না। এখন আমার গোয়েন্দা সংস্থা দেখতো একটু। তুই তো এমনি সাইন করবি, অযথা কষ্ট করছি আমি। কই রাইসা নিয়ে আসো তো। আপুর কথা মতো রাইসা আমার মেয়েকে নিয়ে ভিতরে ঢুকলো। রানী আমাকে দেখে কান্না করতে করতে বলল, বাবা, ওরা তোমাকে মেরেছে খুব না? তুমি যাকে আন্টি বলতে বলছো, উনি আমাকে চড় দিয়েছেন, খুব বাজে আন্টি। আমি বললাম, রাইসা শেষমেশ তুইও? তোরে আমি চাকরি বাকরি সবকিছু দিলাম, শেষমেশ তুই এমনটা করতে পারলি? রাইসা বলল, দুলা ভাই, আপনি যেমন মিনিটে মিনিটে রূপ চেঞ্জ করেন, আমিও করি, কিন্তু আমারটা কেউ ধরতে পারে না। পালিয়ে যাইবা কই মানুষ, পালিয়ে যাইবা কই? আজরাইল আসিয়া একদিন ধরবে কষিয়া। ইস দুলা ভাই, পালাবেন না আজকে, একটু ক্ষমতা দেখান, আমরা সবাই আপনার ক্ষমতা দেখবো আজকে। আমি মাথা নিচু করে চোখের পানি ছেড়ে বললাম, দুনিয়ার মানুষ বড়ই বেঈমান। এই দুনিয়া থেকে কষ্ট ছাড়া কিছুই পেলাম না, নিজের আপু পর্যন্ত বেঈমানি করলো। রাইসা বলল, নেকা কান্না বন্ধ করে সাইন কর, নইলে তোর মেয়ের মাথায় গুলি করে দিব। আমি চোখের পানি মুছে বললাম, ওর কিছু করিস না, আমি সাইন করছি। শুধু জানতে চাই, আপুর সাথে হাত মিলানোর কারণে তোদের সবাইকে কি এমন দিবে? আপু বলল, আগে পাগল থেকে ভালো হয়ে ফিরে আসতে পারলে সবকিছু বলবো আমি নিজে তোরে। তো এখন সাইন কর। আমি রানীর কান্না দেখে সাইন করে দিলাম। আজকে হয়তো টাকার কারণে কাছের মানুষগুলোর আসল পরিচয় জানতে পারলাম। সাইন করতে না করতে একজন ডাক্তার ভিতরে ঢুকলো। ডাক্তার ভিতরে ঢুকতেই, তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর একটা করে কমেন্ট করে দিও।